তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আচ্ছা, কি নিয়ে ঝগড়াটা লাগলো সেটাই তো বুঝলাম না। ও বউকে ঝগড়া করার জন্য কোনো কারণ লাগে নাকি? ও তো পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারলেই হলো। এতদিন আমাদের সঙ্গে করেছে, এখন ভাইজানকে পেয়েছে। আমি কি একবার যাবো নাকি? কখনো না। ও বোঝা মুখরা, বড় ছোট কোনো জ্ঞান আছে নাকি? উল্টো তুমি গেলে অপমানিত হবে। কি অশান্তি যদি বেড়ে যায়? তোমার কি ধারণা বুবু, তুমি গেলেও থামবে? ও যে স্বভাবের মেয়ে, তুমি যদি ওকে চুপ করতে বলো তাহলে ও আরো উল্টো ঝগড়া বাড়িয়ে দেবে। ও কোনো লাজ শরম বলে কোনো কথা আছে? হ্যাঁ, ওর সাথে তুমি মুখ করতে যেও না বুবু। এত করে নিষেধ করলাম যে বাড়ি ভর্তি মেহমান, কোথাও যাওয়ার দরকার নেই। তা কে শোনে কার কথা? কখন কার কি দুঃখ হলো, কার কি ঝামেলা হলো, কার কি কষ্ট হলো, ওনাকে খবর দিল আর উনি দৌড় দিলেন, একবারও চিন্তা করলো না। আচ্ছা তুই বলতো হীরা, বাড়িতে জামাই এসেছে, তার সাথে একটু কথাও তো বলা দরকার না কি? শোনো, দুঃখের দিনেই কিন্তু মানুষ চেনা যায়। এই যে 5 গায়ের মানুষ বিপদের দিনে ভাইজানকে ডাকে, তার উপর ভরসা রাখে, এতে তো আমাদের গর্বে সবার মাথা উঁচু হয়ে যায়। তোমার হয় না? হ্যাঁ হ্যাঁ, গর্বে আমার বুকটা একেবারে ভরে যায়। নিজের ঘরে খেয়ে বোনের মোষ তাড়াতে গেলে ওরকম লোকে ডাকবেই। এত বড় কবিরাজ হয়েছে আর নিজের ঘরে হাঁড়ি চড়ে হচ্ছে ছেলের ভরসা। যতদিন বাবর ছিল ততদিন বাবরের ঘাড়ের উপর সংসার ফেলে দিয়ে বিনা পয়সা কবিরাজি করে নাম কুড়িয়েছে, আর এখন ছেলের উপরে পড়ে। তুই বল হীরা, ছেলের পয়সায় যদি সংসার চালাতে হয় তাহলে বাপ মায়ের গায়ে লাগে না? ছেলের বউ যে কথায় কথায় খোঁচাটা মারে, খুব ভালো লাগে শুনতে। ওর কথা তুমি ধরলে বুবু, হামিদা তো ওরকমই, ওর কথা বলতে আছে। শোনো না, ছেলে পেলে বড় হলে বাবা মাকে দেখবে, এটাই তো সংসারের রীতি। তাই বলে ওসব কথা বলতে গেলে রাত কাবাদ হয়ে যাবে। তো রান্না হলো? এই তো বুবু হয়ে এসেছে, লবণ একটু দেখে নি। অগুল, জানা শোনা ভাইয়ের ঘর থেকে একটু লবণটা নিয়ে আয়। আমি আয় না, তোর যে কাজ নেই, এই শরীরে বেশি হাঁটা চলা করলে শরীর খারাপ হয়ে যাবে। কোথায় একটু বিশ্রাম নেবে তা না, তুই কখন থেকে উনুনের আঁচের পাশে বসে আছিস বলতো? তুমি দাঁড়াও আপা, আমি নিয়ে আসছি। কাজ না করলে তো শরীর আরো বেশি আনচান করে। থাক, হয়েছে, এত কাজ দেখাতে হবে না। ঘরে গিয়ে কোথায় একটু বিশ্রাম নেবে তা না, এতদিন পর জামাইটা এসছে, কোথায় তার সঙ্গে বসে দুটো সুখ দুঃখের কথা বলবে না, উনি কাজ করবে। তোমার যে কথা বলতে ইচ্ছা করে তাকে আর আমি বুঝি না। থাক চাচি, তুমিও না। কি আমি কি? আচ্ছা আমি মন্দটা কি বলেছি শুনি? যা না যা। ওই যে শুরু হয়ে গেল, তোমার সুলেমানকে একটা দিনের জন্য যদি সে শান্তি দেয়, আরে কপাল বটে তোমার, বউ পেয়েছো একখান, সারাটা দিন খালি কারণে অকারণে কদর করতেই থাকে। আচ্ছা, বাড়িতে এতগুলো মেহমান, জামাই এসেছে, ওদের কি কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নেই? এর মধ্যে শুরু করে দিয়েছে। এই তো কাণ্ড, আর হয়েছে তা কাণ্ড। কর্তা, মেয়েটা ভালোই হতো, ঠিক বুঝতে পারছি না। এটা এমন একটা রোগ, যে রোগটা শাস্ত্র রচিত হওয়ার পরে তার জন্ম। সম্ভবত গ্রিক সেনাদের মাধ্যমে
এই দেশে এই রোগটা ছড়িয়েছিল। শুধু এদেশে কেন, সারা পৃথিবীতে এই রোগ এখন মহামারী। মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে আমার। কতটুকুন একটা মেয়ে সারা জীবন পঙ্গু হয়ে থাকবে। কমলার মুখটা দেখলেই তো ওর কথা মনে পড়ে যাবে রে। এটা হচ্ছে চিকিৎসকের অশান্তি। রোগী সুস্থ না হওয়া পর্যন্ত শান্তি নেই। এই মন, ওটা কুসুম বীজ না? কুসুম বীজ লতাই তো। ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, যা তো কয়েকটা পাতা নিয়ে তো যা। শোন, এটা খুবই একটি উপকারী একটি গাছটা। হ্যাঁ, কি হয় এটা দিয়ে? এই কুসুম লতাটা আমার অন্তরের বেশ কাজে লাগবে। কেন বলতো? কেন? ও তো এখন ভরা পোয়াতে, সন্তান জন্মানোর পরে এটা বেটে একটু রসটা পেটে লাগিয়ে দিলে দাগটা মিলিয়ে যায়। যা তুই লাগা। নমস্কার কবিরাজ মশাই। নমস্কার। আমার না প্রাতকালে পেটে বড় কষ্ট। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। একটা উপায় বাতলে দিতে পারেন? একটু চিনচিন করে কি ব্যথা করে? জি, জি। হ্যাঁ, পরিষ্কার হয় না, তাই তো? জি, জি, জি। কোষ্ঠকাঠিন্য। তুমি এক কাজ করবে, ওই আমলকি 4 টুকরো করে কেটে একটু শুকিয়ে নিয়ে প্রতিদিন খাওয়ার পরে একটা করে চিবিয়ে চিবিয়ে খাও। তাহলেই হবে? হ্যাঁ, আশা করি উপকার পাবে। চল। নমস্কার। কিরে, তুই তো সব ধরনের গাছই নিয়ে এসেছিস, তুই তো ঠিক মতো চিনতেই পারিস। এই যেটা, হ্যাঁ, এই যে যেটা, এটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, চল। প্রকৃতিতে কোনো গাছই ফেলনা নয়, বুঝতে পেরেছিস? এই যে এটা হচ্ছে কুসুম লতা। তোমার জামাই চিঠি কখন এসছে? একটু আগে ও। এসব ডকুমেন্ট দিয়ে গেল, তখন তুমি বাড়ি ছিলে না। কি লিখেছে গো? এখানে আসবে? না, ছুটিতে ওরা কলকাতা যাচ্ছে কালীঘাটে পুজো দিতে। তোর মেয়ের নাকি মানত ছিল। বেশ ভালো, ভেবেছিলাম ওদের হাত করে কয়টা নাড়ু দিয়ে দিব ছেলেটার জন্য। ছেলেটা কতদিন নাড়ু খেতে পায় না। বাবা, এখান থেকে নারায়ণগঞ্জে মেয়ের বাড়িতে নাড়ু পাঠাবে তোমার ছেলেকে কলকাতা দেওয়ার জন্য। তোমরা পারো বটে। না পাঠানোর কি আছে? না না, ঠিক আছে তো, পাঠাবে তো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তোমার সাথে একটা কথা ছিল। বলো। তুমি হাতের কাজ বন্ধ করো, এভাবে কি বলা যায় নাকি? বলো, কান তো খোলাই আছে। কতগুলো ওষুধ আনতে হবে, ফর্দ করছি। দেরি হলে আর পাঠানো যাবে না। বলছিলাম কি, ছেলে তো বড় হলো, উপযুক্ত হলো, এখন একটা ঘরে বউ আনি। আর কতদিন এই সংসার ঠেলবো বলো? এখন বিয়ে দেবে খোকা? আহা, ছেলে কি বড় হয়নি? ডাক্তারি পড়ছে, সামনের কার্তিকে 21 পেরিয়ে 22-এ পড়বে। এমন একটা ভাব করছো যেন ছেলেটা দুধের খোকা। আচ্ছা, কথাটা তুমি কোন আক্কেলে বললে বলবো? ছেলেটা সবেমাত্র ডাক্তারি পড়তে ঢুকেছে, এবার 2য় বছরে পড়ল। এখন কি ওর অন্যদিকে মন দেওয়া উচিত বলো? আরে ভালো করে পাশ করুন, তখন দেখবে সুপাত্রের কোনো অভাব হবে না। আমি তোমার ছেলের জন্য সোনার বরণ পাত্রী আনবো। পাশ করার পর? তোমার কথা মানতে পারলাম না বাপু। নিজে তো বিয়ে করেছিল 16, আর আমাকে ঘর করাতে এনেছিলে তখন 13। তখন কি খ্যাতিটা হয়েছিল শুনি? তখন তো আঠার মতো গা লাগিয়ে থাকতে বাপু। বয়সের মর্ম বুঝো না? রাগ করো না বড় বউ, কথাটা একবার তৈরিয়ে দেখো। এই গ্রাম থেকে কখনো কেউ কলেজে যায়নি। মোহরের 2 বেটা আর আমাদের খোকা। মোহরের বেটাদের চাইতেও তোমার ছেলের কৃতিত্বটা বেশি। সে শুধু জেলার ফার্স্ট বই না, সে জেলার গর্ব। কলকাতা মেডিকেল কলেজ, সে যে কি কত বড়, তাই এই নয়নতারা গায়ে বসে ঠাহর করা যায় না বড় বউ। সেখানে পড়ে তোমার খোকা। কে পড়ায় জানো? কত ভালো ভালো শিক্ষক। এসব কথা তোমাকে আমি কি করে বুঝাই বড় বউ? থাক, ঘাট হয়েছে আমার, আর বুঝে কাজ নেই। ওই এক ছেলে আমার ভরসা, ওখানে আমার কত স্বপ্ন। ও অ্যালোপ্যাথি ডাক্তার হয়ে ফিরবে, গ্রামের গরিব দুর্বল মানুষের সঙ্গে থাকবে। আমাদের জ্ঞান গম্যার কতটুকুই বা। ও আধুনিক চিকিৎসা শাস্ত্র শিখছে। বছর ওর বিয়েটা নাই বা দিলে ক্ষতি কি? তুমি অবশ্য চাপাচাপি করলে। বেশ, তুমি যা ভালো মনে করো তাই করো, তবে এখন থেকে আমি মেয়ে দেখা শুরু করব। হ্যাঁ, সেই ভালো। সোমনাথ,
সোমনাথ, আরে আরে ভাই, এসো এসো এসো। ভালোই হলো, তোমার সাথে একটা বিষয় নিয়ে আলাপ করা যাবে। হ্যাঁ আমিও এলাম তোমার সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা। একটা বাচ্চা মেয়ে কুসুম ডিঙ্গার, ওই যাদব মাঝির ঘর ছাড়িয়ে এক জেলের ঘর, নুন আনতে পান্তা পুরো। মেয়েটার পোলিও, দুটো পাই অসা। কি করা যায় বলো তো সোমনাথ? পোলিও ছোটদেরই হয় মোহর। ছোটদের শরীরে এই রোগ আক্রমণ করে অতি সহজেই। শ্বেত অপরাজিতার বীজ আর জয়ধ্বজার পাতা মিশিয়ে ফুটিয়ে মধু দিয়ে খাইয়ে তুমি দেখতে পারো। ওষুধে তেল মালিশও অনেক সময় স্নায়ু সক্রিয় হয়, মাংসপেশিও। দাঁড়া, আমাকে দেখে বলতে হবে। আচ্ছা, আমাকে একদিনের সময় বরং দাও। আসলে রোগটা তো বুঝলে। হ্যাঁ হ্যাঁ জানি, আলেকজান্ডারের সময় এই রোগ এদেশে এসেছিল। সম্ভবত তার সেনাদের মাধ্যমে এই রোগ এদেশে ছড়ায়। কেন হয়, কি জন্য হয় সেটা জানা নেই। সম্ভবত পুরাকালে এই রোগ এদেশে ছিল না। আরে এটাই তো আমাদের শাস্ত্রের অপূর্ণতা আলী ভাই। আমাদের পূর্বপুরুষ যা লিখে গেছেন সেটাই আমরা ভাঙিয়ে খাচ্ছি। আমরা নতুন করে শাস্ত্রের মধ্যে কিছু অন্তর্ভুক্ত করতে পারিনি। বাদ দাও এই সমস্ত পুরনো প্রসঙ্গ। তা তুমি যেন কি বলবে বলছিলে? তো মিত্রবাড়ির বউটা ক্ষয়রোগে মরতে বসেছে। আমি শেষ বিধান দিয়েছি শরণ্য পটপটি। ক্ষয় রোগ? হ্যাঁ, শরীরে সূচ ফোটানোর মাংস আছে। এই রোগ তো জাতকের হাড় মাংস এক করে খেতে চায়। আসলে তাই হয়েছে। তবে বউঠানের বুঝলে মনের জোর প্রবল আর বাঁচার স্বাদ খুব। এটাই আমার একমাত্র ভরসা। দেখো কি হয়। তবে পোলিওর কথা ভুলো না যেন। রোগ নিরাময়ের কোনো তথ্য পেলে আমাকে জানিও। আজ তাহলে উঠি। হ্যাঁ এসো। হ্যাঁ শোনো, ওই পুষ্পর চিঠিটা নিয়ে পোস্ট মাস্টারের সঙ্গে কিন্তু কথা বলতে হবে, সেটা আবার ভুলে যাও না। না না, মনে থাকবে। হ্যাঁ মনে হয়। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি সে এক মজার দেশে। সেখানে বাঘ এবং হরিণ এক ঘাটে জল খায়। ফুলের পাখিরা মানুষের সাথে কথা বলে। তারপর হয় নাকি? হয়তো। আমাকে নিয়ে যাবে তোমার বাড়ি? যাবো। তুমি যাবে? বেশ তো। তবে এখন তো নেওয়া যাবে না। তোমাদের আপাকে যখন শহরে নিয়ে যাবো তারপর তোমাকে সে জায়গাটা ঘুরিয়ে যাবো। আপা কি করে যাবে? এখন ভাগ্নে হবে না? ভাগ্নে হওয়ার পর কি তুমি আপাকে নিয়ে যাবে? কেন যাবো না? না, আপা চলে গেলে আমাদের খুব দুঃখ হবে। থাক না এই বাড়িতে। কিন্তু তোমাদের আপা যদি এই বাড়িতে থাকে তবে আমার কষ্ট হবে না? তোমাদের সাথে তো অনেক দিন ছিল, এবার আমার পালা। আমাকে কষ্ট দেওয়া কি ঠিক বলো? তাও তো ঠিক। বড় বেশি কথা হচ্ছে। তোকে এত কথা ভাবতে হবে না, পাকা বুড়ি একটা কাজ করো, তুমি এখানেই থেকে যাও, তাহলে অন্তর আপা কোথাও যাবে না। আমার ঘর জামাই হয়তো আপত্তি নেই, কিন্তু তুমি আর রোশনি যখন বড় হয়ে যাবে তখন তো তোমাদেরও শাদী হয়ে যাবে, তখন অন্য করে তোমরাও যাবে, তখন তোমাদের আপাকে পাবে কি করে? তাহলে কি হচ্ছে কি? শুধু শুধু মাথাটা খারাপ করছো কেন? একটা উপায় আছে, তুমি আমাকে আর রোশনিকে শাদী করো, তাহলে আমরা কোথাও যাব না আর আপা এখানে থেকে যাবে। কথাটা মন্দ বলনি, একসাথে দুটো বউ। আজই আব্বাকে বলবো। এই তুই যাবে এখান থেকে? বড্ড বেশি পাকা দাঁড়া দেখাচ্ছি। বাবা শুধু বলেছি দুটো বিয়ে করব, একই বাড়িতে, এত রাত ভালো হচ্ছে না কিন্তু। ঠিকই তো, দূর থেকে ভালো হবে কি করে? কাছে আসলেই না ভালো হয়। তুমি না একদম উচ্ছলে, তোমার সাথে কথা বলা মানে ইজ্জতে টান দেয়। দেখ আরে পুষ্প, সে বাচ্চা ছেলেটা দিয়ে গেল। ওই যে কুমোর পাড়ার দিক থেকে আসে না একটা ছেলে, সে। আজ রাতে মিটিং আছে মাসি। এই এলাকায় আমার স্বামীর নামে যিনি নেতা আছে তিনি পাঠিয়েছেন। সেই অবিনাশ বাবু? এই গোটা পূর্ব বাংলায় তার চেয়ে বড় নেতা আর কে আছে বলো? মাস্টারটা যে কোথায় লুকিয়ে আছে, কিন্তু তার জন্য কিন্তু নেতৃত্ব থেমে থাকেনি। তিনিই গোপনে নেতৃত্ব দিচ্ছেন।
কজন আসবে কিছু লিখেছেন কি? মোটামুটি 3-4 জনের জন্য তুমি খাবার তৈরি করে রাখো। ছেলে পেলেগুলো যে কতদিন খেতে পায়নি কে জানে। আমার মনে হয় এই ছেলেগুলোর কাছ থেকে তোমার স্বামীর সঠিক খবরটা তুমি পাবে। সেই খবর দিতেই ওরা আসছে, আর তার সাথে একটা দামি জিনিসও নিয়ে যাবে। জানো মাসি, যদি অঘটনের খবরটা পাই তাহলে আর এখানে বেঁচে থাকবো না। কি কি করবে? প্রীতিলতা ওয়াদ্দেদার হতে পারবো না। সে যদি একটা ইউরোপিয়ান ক্লাব ধ্বংস করতে পারে, আমি কেন একটা মরণ কামড় দিতে পারবো না? আমার তো কোনো কিছু থাকবে। তুমি কি দরকার? দরকার আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আপনার চোখে তো সবই ধরা পড়ে। আপনারা কি এসব কথা বলতে এখানে এসেছেন? না গো না পুষ্প দিদিমণি, আমি এই কথা বলতে আসি। লোকে আমাকে যতটা খারাপ ভাবে ততটা খারাপ ভাবে না। আমি এসেছি আপনাকে দাওয়াত দিতে। হঠাৎ দাওয়াত? কি বলো? মল্লিক মশাই অনেক বড় মনের মানুষ, তার দাওয়াত দেওয়ার কোনো কারণ লাগে না, বুঝেছো পুষ্প? কেষ্ট, তোকে আমি কতদিন বলেছি, আমি যখন পুষ্প দিদিমণির সাথে কথা বলি তার মাঝখানে কথা বলিস না, তাহলে আমার মাথায় আগুন জ্বলে যায়। আর যারা ওই চুপি চুপি এখানে এসে গোপনে সোপনে কথা বলে, কর্তার আগুনে তারা ওই চিতায় ওঠার আগেই পুড়ে ভস্ম হয়ে যায়। আপনাদের কথা বলা শেষ হয়েছে? তাহলে এবার আসুন। চাকরের বাচ্চা, চাকর চাকরই থাকবি, বড় হওয়ার চেষ্টা করবি না। তুমি যে সমস্ত গ্রামের মহিলাদের শিক্ষা দাও, তোমার নিজের ঘরের মধ্যে যে একজন অশিক্ষিত মহিলা আছে তাকে তো একটু ভদ্রতা শেখাওনি। বাড়িতে অতিথি এলে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখেনি। একেই বলে ওই আলো ঝলমলে প্রদীপের নিচে অন্ধকার। প্রদীপের তলায় অন্ধকার থাকলেও সেই আলোতেই কিন্তু জায়গাটুকু দেখা যায়। কিন্তু আপনার মতো খারাপ মানুষেরা পুরো সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। শুনুন মল্লিক মশাই, মাসি এই বাড়ির চাকর নয়, উনি আমার মায়ের মতো। উনিও আমাকে মেয়ের মতোই দেখেন। তাই এত রাতে আপনার মতো লোক আমার বাড়িতে এসেছে দাওয়াত করতে, তাই দেখে শঙ্কিত হয়ে ওঠে। একটুখানি মেয়ে তো আমার চেটাং চেটাং কথা। হ্যাঁ, আমরা তো সবাই খারাপ মানুষ, ভালো মানুষ হলো ওই সোমনাথ বলতে আর মোহন বিরাট। তাদের সঙ্গে যখন ঢলাঢলি নষ্টামি করো তখন তোমার ওই মা নজর রাখে না। ব্যাস, শোনো পুষ্প দিদিমণি, তুমি ঠিকই ধরেছ, আমরা ভীষণ খারাপ লোক। তুমি জানো আমরা কতটা খারাপ কাজ করতে পারি। তুমি যদি আমার কথা না শোনো, ধরে নাও আমি তোমাকে হুমকি দিচ্ছি। আপনি আমাকে এতগুলো কথা শোনালেন আর আমার উত্তরটা না শুনেই চলে যাবেন, এটা বোধহয় ঠিক হবে না। এই বাড়িতে কে আসবে কে আসবে না তার কৈফিয়ত আমি আপনাকে দেব না। সোমনাথ মন্ত্রী আসবে, মোহর কবিরাজ আসবে, যার খুশি সে আসবে, যখন ইচ্ছা তখন আসবে। এই বাড়ি আমার, এটা আপনার জমিদারির অংশ না। তাই এই বাড়ি নিয়ে আপনার কোনো কথা আমি শুনবো না। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, আমি আপনাকে ভয় পাই না। শুনুন মল্লিক মশাই, আমি একজন বিপ্লবী স্ত্রী, আমাকে এইভাবে রোখা যাবে না।
প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে থাকেন এখন আসতে পারেন। চল। কি হয়েছে? শরীর খারাপ? আব্বাকে ডাকবো? না না, আব্বাকে ডাকতে হবে। এই সময় একটু এরকম হয় জানো, পেটের মধ্যে না নাড়াচাড়া করছে। সত্যি? দেখি। অন্তরা নাড়াচাড়া করছে। ইনশাআল্লাহ আমি আমার সন্তানকে প্রথম অনুভব করলাম। আমি তাহলে সত্যি বাবা হতে চলেছি। ইয়া আল্লাহ, আমার সন্তানকে রক্ষা করো। অন্তরা তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।